নমস্কার, টাইমস অফ থিয়েটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন বাদে আবার আমরা টাইমসের আড্ডা নিয়ে ফেরত এসেছি। তবে আজকে আমাদের অতিথি নাটকের কোনো মানুষ নন, কিন্তু হ্যাঁ, অবশ্যই তিনি নাট্যপ্রেমী। ছোটবেলা থেকে যাত্রা দেখা দিয়ে তার নাটক দেখা শুরু। যাত্রা তিনি বাড়ির বড়দের হাত ধরে দেখতে যেতে শুরু করেছিলেন এবং আজও সমানভাবে তিনি নাটক দেখে চলেছেন। অথচ তাকে আমরা সবাই এক ডাকে কলকাতার একজন বিখ্যাত শিল্পপতি হিসেবে চিনি। তিনি আর কেউ নন, আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, দেশ মেডিকেলের শ্রী রণজিৎ দে, আমাদের রানাদা। আজকে তার সাথে আলাপচারিতায় থাকবেন শ্রী তপন দাস। তপন দাসের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তপনদাকে সবাই চিনি তার নাটকের জন্য, তার নাট্য পরিচালনার জন্য, তার অভিনয়ের জন্য। এছাড়াও তপনদা অনেকগুলো মৃণালবাবুর সিনেমায় অভিনয় করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একদিন প্রতিদিন। আসুন আমরা উপভোগ করতে থাকি তপন দাস এবং রণজিৎদের আড্ডা, আজকের টাইমস অফ থিয়েটার আড্ডায়। নাটকের গল্পই শুরু করি। নাটকের গল্প দিয়ে আপনি পারিবারিক এতেই প্রভাবেই খুব অল্প বয়স থেকে নাটক দেখছেন। হ্যাঁ, নাটক মানে একদম অল্প বয়সে আমি বলতে পারেন যে যাত্রা দেখে শুরু, মানে সেটা তো আজকাল আর বিশেষ দেখা যায় না। তো আমাদের বাড়িতে খুব বড় করে অন্নপূর্ণা পুজো হতো, সেই উপলক্ষে যাত্রা হতো। আমার বড় জ্যাঠামশাই, ছোট কাকা, এরা দুজনে যাত্রায় অংশগ্রহণ করতেন এবং একটি প্রফেশনাল থিয়েটার গ্রুপ ছিল, তারা যাত্রাটা করতেন, তাদের নাম শিল্পশ্রী। তো যেহেতু আমাদের জ্যাঠামশাই, ছোট কাকা ওরা করতেন, তো সেটা একদম চারদিক খোলা স্টেজে যাত্রা, যেটা ফর্ম পৌরাণিক যাত্রা, কর্ণার্জুন, এইসব অভিমন্যুবধ আমার এখন মনে আছে, খুবই ছোট আমি তখন, কিন্তু সেটা পরিষ্কার মনে আছে। আর এটা মনে আছে যে সারা রাত ধরে হতো, 12:30 একটা আরম্ভ হতো, 5টা অবধি চলতো। অন্তত 1000 খানেক লোক বাড়িতে রাত্রিবেলা, পুজোর দিন সারা রাত্রি যাত্রা হতো। আর আমরা সকালবেলা 5:30টার সময় একদম বাচ্চারা, মানে 4, 5, 6, 7 বছর বয়স যাদের, আমরা সব রাংতার মুকুট কুড়োতাম, যেটা সব ওরা ফেলে দিয়ে যেতেন, মানে ছোট বয়সে যা হয়, মানে সেটা এখনো মনে আছে পরিষ্কার যে করতাম। তারপরে আলাদা করে কিছু নয়, মানে আমাদের ওই উত্তর কলকাতার কমার্শিয়াল থিয়েটার দেখিনি, মানে অনেক পরে। তো এমনি স্কুলে থাকতেও খুব একটা সেরকম কিছু নয়, মনে পড়ে না সেরকম কিছু, আউট অফ দ্য ওয়ে কিছু হয় না। হলো যেটা, সেটা তখন ক্লাস 10-10-এ পড়ি। তো আমার ছোট মামা, উনি প্রায় আমার সমবয়সী, একটু বড়, আর আমার ছোট মাসি, উনিও একটু সামান্য বড়। তা ওদের উৎসাহটা কোথা থেকে এলো তা জানি না, কিন্তু যাই হোক, ওদের উৎসাহে আমরা 3 জনে, এটা 1970-এর কথা বলছি, 70-71, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন একাডেমিতে আমরা রোজ নয়, মানে প্রত্যেক সপ্তাহতেই প্রায় থিয়েটার দেখতে যেতাম, এক একটা গ্রুপের। তখন বহুরূপিত তুঙ্গে আরও বহু নাটকের গ্রুপ ছিল, আমার এখন নান্দিকারের নাটকটা আমরা দেখি, সেটা আমি বলছি আপনাকে। বহুরূপীটা বেশি করে মনে আছে, কারণ শম্ভুবাবু, তৃপ্তি মিত্র, ওদের সবের ব্যাপার। তা ওদের সেই সময়কার বহু নাটক, মানে সেই সময়ে দেখেছি, এবং শম্ভুবাবু, তৃপ্তি মিত্র, কুমারদা, এরা সবাই, মানে যারা ফুল ফর্মে তখন, সেই সময় দেখেছি। সেটা আমি মনে করি আমার বিরাট সৌভাগ্য। ওই বয়সে আমার বয়সীরা খুব কম লোকই বোধহয় দেখেছেন, মানে স্কুলে থাকতে। আর আপনি যেটা বলছেন নান্দিকারের নাটক, তখন হতো রঙ্গনায়। তো তখন রঙ্গনায় আমরা মনে আছে, ওই কিছুদিন একাডেমি করার পরে তখন ওরা তার আগে কোথায় করতেন জানি না, বাট রঙ্গনায় যখন ওরা অভিনয় করা শুরু করলেন, তখন রঙ্গনায় গিয়ে আমরা
আবার ওই প্রায় প্রতি সপ্তাহে গিয়ে একের পর এক তখন নান্দিকারের সব কালজয়ী নাটক, মানে 3 পয়সার পালা, মঞ্জুরি আবার মঞ্জুরি, নাট্যকারের সন্ধানে ছোট চরিত্র, এইসব মানে পরবর্তীকালে ভালো মানুষের পাল্লা, ভালো মানুষ তো অনেক পরে হয়েছে। তো তখন কেয়া চক্রবর্তী বেঁচে, কেয়া চক্রবর্তী তো মানে খুবই নান্দিকার একদিকে, বহুরূপী একদিকে, মাঝে আরো অনেক দল ছিল, তারা তো ছোট নন, কিন্তু নামগুলো এখন ঠিক মনে নেই কি। যেমন তার মধ্যে জগন্নাথ ধরুন, চেতনার অরুণবাবুর জগন্নাথ, তারপরে ওনার যেটা আরেকটা নাটক মারিচ সংবাদ, এটা খুব ভালো মনে আছে, কারণ যেগুলো বেশি মানে মনে করেছিল। আর এই শুরু হলো আর কি। তারপরে ছিল উৎপল দত্তের নাটক। হ্যাঁ, উৎপল দত্তের নাটক আমি খুব বেশি দেখিনি ওনার নাটকটা, কারণ ওনার সেই অঙ্গার ইত্যাদি ওগুলো আমার আরো ছোট বয়সে। সেতু, অঙ্গার, ওটা মিনারবাদ, সেতু উৎপল দত্তের নয়, সেতু করতেন ওই সময়কার কথা বলছি। তো অঙ্গারের অনেক গল্প আমি শুনেছি, স্টেজ সাংঘাতিক, অঙ্গার মানে আলো তখন বলা খালিদ চৌধুরী, আমাদের তাপস সেন, তা কিন্তু সেগুলো আমি দেখিনি একটাও। আবার জ্যাঠামশাইয়ের কথা বললাম, বড় জ্যাঠামশাই, ওনার নাম শৈলেন দে, উনি খুবই থিয়েটার প্রেমী ছিলেন। তো উনি নিজে স্টেজে অভিনয় করতেন। উনি কি কোনো গ্রুপে যুক্ত ছিলেন? হ্যাঁ, ওই গ্রুপে মানে ওই শিল্পশ্রী বলে উনি একটা ক্লাব করে নিজস্ব কোনো গ্রুপে ছিলেন না, উনি তো এমনি আমাদের ব্যবসায় কাজ করতেন। হ্যাঁ, তো ওনার দুটো দিক খুব ইম্পর্টেন্ট, একটা তো খুব থিয়েটার প্রেমী ছিলেন। তো উনি রোজ সন্ধ্যেবেলা ওই ম্যাডান স্ট্রিটে একটি ঘর ছিল, সেখানেতে শিল্পশ্রীর রিহার্সাল, তো সেইখানে হতো। তো উনি স্টেজে অভিনয় করেছেন ছবি বিশ্বাস, সরজু বালা, এটা আমি শুনেছি, দেখিনি যদিও। উনি অভিনয় করেছেন ওদের সঙ্গে। তো ছবি বিশ্বাস, সরজু বালার সঙ্গে অভিনয় করার মতন ক্ষমতা ছিল নিশ্চয়ই ছিল। হ্যাঁ, তো করেছেন। তারপরে আমাদের অফিসের রিক্রিয়েশন ক্লাবের একেবারে প্রথম দিকে উনি তার প্রতিষ্ঠাতা, অ্যাক্টিং নাটক হয়েছিল, তাতে উনি অভিনয় করেছিলেন, এটা আমার মনে আছে। কি নাটক সেটা মনে নেই। আর আপনার সম্ভমিত্রের নাটকের, বহুরূপীর নাটকের প্রতি বিশেষ দুর্বলতা ছিল বলতে পারেন। শম্ভুবাবুর তখনকার সব কটা ভালো নাটক, মানে রাজা, অয়দিপাউস, তারপরে দশচক্র, খেলা, রক্তকরবী, মানে 4 অধ্যায়, পরে ওনার গ্যালিলিও, ইভেন বিভাগ বলে একটা ওর খুব রেয়ার নাটক আছে, সেটা আমার দেখা সৌভাগ্য হয়েছে। তো আমি তো খুবই অভিভূত বলতে পারেন। তো উনি, তৃপ্তি মিত্র, সঙ্গে যারা ছিলেন অমর গাঙ্গুলি, ঘোষ, কুমার রায়, তো শম্ভুবাবুর সঙ্গে এই কারণে একটু বেশি মনে আছে যে আমি তখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র। তো সেই সময় আমাদের ওই অ্যানুয়াল একটা ফেস্টিভ্যাল হয়, তো তাতে একবার ঠিক হয়েছিল যে একটা নাটকের ওপর একটা সেমিনার হবে। তো আমাদের বাংলা ডিপার্টমেন্টের হেড হরপ্রসাদ মিত্র মশাই, তা স্যার বললেন যে শম্ভুকে বলো, ওনার বন্ধু স্থানীয় ছিলেন, শম্ভুকে বলো আমাদের এখানে বলবে। তা আমরা বললাম স্যার নাটকটা সেমিনারের টপিকটা ঠিক করে দিন না। তো উনি করে দিয়েছিলাম, আমার এখনো মনে আছে, রবীন্দ্র নাটকে সংলাপ। তো আমরা তো রবীন্দ্র নাটক কি তাই বুঝি না, সংলাপ তো বহু দূরের কথা, যাই হোক। তো বললেন না তুমি যাও, আমি যে উনি কি আমরা গেলেই রাজি হবে? তো বললেন না তুমি আমার নাম করে বলো, আর প্রেসিডেন্সি কলেজের একটা ঐতিহ্য আছে, আমার মনে হয় উনি রাজি হবেন। তো আমরা গেলাম। তো সেই একবার ওনার সঙ্গে সাক্ষাতে ওর নাসিরুদ্দিন রোডের ওর যে রিহার্সাল রুম ছিল ওখানে গিয়ে, তো আমার এক বন্ধু ছিল, ও শান্তিনিকেতনের ছেলে, তো ওনার বাবা আবার শম্ভুবাবুর বন্ধু ছিলেন। আচ্ছা, তো সেই ওকে একটু মুখপাত্র করে আমরা গেলাম আর কি, যেহেতু ওর পরিচয় ছিল। তো সেখানে আমাদের প্রায় 1 ঘন্টা ওনার সঙ্গে আলোচনা হয়েছিল, আমার সঙ্গেও 2-4 মিনিট। তো এটা আমার মনে আছে, আমি নিজে কেমিস্ট্রির ছাত্র। তো উনি আমাকে একটা প্রশ্ন করলেন যে, মানে অ্যাজ ইফ আমি ওর থেকে বেশি বোদ্ধা, যে তোমাদের এখন কী পড়াচ্ছে বলে একটা ডিএনএ কথাটার নাম বলেছিল, আমার মনে আছে। তখন আমি ডিএনএ ডও জানতাম না, আমি কেন অনেকেই জানতো না। তা আমি বললাম না, এরকম তো আমি কিছু শুনিনি। তো উনি বলতে তাই শোনোনি? তো আমি তো একটু পড়ছিলাম, এলাম, তো ভাবলাম তোমরা যখন পড়ো তখন নিশ্চয়ই জানবি। তো আমি পরে খুব আশ্চর্য হয়েছিলাম যে একটা লোক, মানে নাটকের লোক, উনি সেটা বলা গিয়ে এত পণ্ডিত মানুষ এত ব্যাপারে।
তো একটা টেকনিক্যাল সাবজেক্টে ডিএনএ মতো একটা টপিক, যেটা আমি ছাত্র হিসেবে নাম অবধি শুনিনি, উনি বেশ 2-3 লাইন আমাকে বললেন, বলে বুঝলেন যে আমি কিছু জানি না। তো এই আর কি বলছি, মানে এটা থেকে হাইটটা বোঝা যায়। তারপরে আমি অনেক গল্প শুনেছি, উনি বিভিন্ন জায়গায় যেতেন, তার মধ্যে একটা জায়গায় যেতেন ডক্টর বারিন রায়, অনেকেই নাম জানবেন, উনি খুবই দন্ত চিকিৎসক, উনি খুবই সংস্কৃত মনস্ক মানুষ, এবং কলকাতা শহরের মানে হেন সংস্কৃতবান লোক নেই যে ওখানে যেতেন। তো শম্ভুবাবু ওখানে যেতেন, খুব রেয়ার, মানে ওনার ওখানে আড্ডা মারতে যেতেন। তো সেই সব অনেক গল্প শুনেছি। গৌরকিশোর ঘোষ যেতেন, তো একটা দারুণ আড্ডা হতো, সেই সব গল্প আমি বারিন্দর কাছে শুনেছি। তো এই আর কি। আর এই নাটক তো দেখেছি প্রেসিডেন্সি কলেজে, সেই যে উনি নাটকের উপর বললেন রবীন্দ্রনাথ নাটকের, সেখানে একটা কথা খালি আমার মনে আছে যে আমরা ঠিক করেছিলাম, তো উনি তো বলবেন, তখন যে একা উনি বলবেন, তো তখন ঠিক হয়েছিল না আরেকজন কেউ সঙ্গে থাক। তো আলটিমেটলি আমরা কফি হাউসে গিয়ে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত তখন ওখানে রেগুলার আসতেন, তা আমরা রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে ধরলাম। তা উনি শুনে প্রথমে রাজি হয়ে গেলেন। মানে বেশ কিছু গল্প হলো, তারপরে হঠাৎ উনি বললেন, আচ্ছা আমি কি একাই বলবো না আর কেউ থাকবে? তো আমরা বললাম না, শম্ভুবাবু থাকবেন। শম্ভুবাবু থাকবেন শুনে রুদ্রদা মানে কিছুতেই রাজি আর হচ্ছেন না, যে তারপর আর কি মানে অসুবিধাটা কী হলো, উনি বলবেন তার সাথে আপনার কি? বলে, আরে বাবা তোমরা সব ছোটো ছেলে কিছু বুঝতে পারছো না, শম্ভুদার পাশে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলার সাহস, আমি তো দূরের কথা কলকাতা শহরের কটা লোকের আছে আমি জানি না, তোমরা বুঝতে পারছো না, মানে আমি যে কী হেনস্থা হবো, আমি শুধু হেনস্থা। বলে, না না তুমি জানো না, শম্ভুদা কথা বলার পরে কারুর কথা বলা উচিত না ওই সব সাবজেক্টে। তো এই আমার টুকরো করে এরকম নানা রকম। রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে পরে আমার খুবই পরিচয় হয়, খুবই স্নেহ করেন এখনও। তো অনেক গল্প শুনেছি ওনার। তো আমি দেখেছি মানে ওনার মতন একজন নাটকের এখন তো ধরুন নাম্বার সিনিয়র, মানে কিরকম একটা অদ্ভুত একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা ছিল এদের প্রত্যেকের। অজিতেশ বাবুকে অবশ্য আমি পার্সোনালি দেখিনি, কিন্তু আমার আরেকটা সৌভাগ্য, আমার খুব স্কুলের বন্ধু রমাপ্রসাদ বণিক। রমাপ্রসাদ এতে গৌরবীতে অভিনয় করতো, পরে তো নিজেও আলাদা করে করতো। তো রমার কাছে অনেক শুনেছি। রমা আমাদের স্কুলে নাটকের একবার, আমরা যখন স্কুল ছেড়ে চলে যাচ্ছি সে বছর একটা নাটক করা হলো আর কি এই উপলক্ষে। তো রমা ওটা ডিরেকশন দিয়েছিল এবং সেটা ছিল ডাকঘর। আচ্ছা। তো পরে আমি বুঝলাম ওটা পুরোটাই শম্ভুবাবুর ছায়ায় তৈরি। তো ডাকঘরে ও অমল করেছে, তার আগে সামন্ত মিত্র করতেন, তো ডাকঘরও দেখেছি আমি। তো এরকম আর কি নাটকের ব্যাপারটা ছিল, স্কুলেও কিছু কিছু ওইরকম অকেশন হয়েছে। তো অজিতেশ বাবুর সঙ্গে আমার কোনো রকম সাক্ষাৎ পরিচয় হয়, কিন্তু ওর সব নাটক দেখেছি এবং সেও সাংঘাতিক। পরে সেরাও শম্ভুবাবু যে বলেছিলেন আপনাদের কলেজে, সেটা এই টপিকের ওপরই রবীন্দ্রনাথ বলেছিলেন। আমার এটা মনে আছে যেরকম যেদিন প্রথম কথা বলতে গেছি সেদিন প্রথমেই আমাকে বললেন যে আমি কিন্তু কোনো কবিতা আবৃত্তি করবো না। তো তখন তো ওনার কবিতা আবৃত্তি করাটা একটা ভীষণ ব্যাপার, মানে প্রত্যেক নাটকের শেষে, মানে সেটা মানে যে না শুনেছে তাকে বোঝানো যাবে না কী জিনিস, যদিও এখনও পাওয়া যায় সেগুলো মানে রেকর্ডিং। তো সেটা একটা বিরাট অ্যাট্রাকশন ছিল, মানে নাটক আসল নাটকের থেকে কম কিছু নয়, এমনি একটা করে বড় আবৃত্তি করবেন। তো এখন সেটা সবাই শুনতে চাইতো, তা উনি কেন ওর কথাটা বললেন আমি এখন জানি না, বললেন যে আমি কিন্তু কোনো আবৃত্তি করবো না। তা সেটা আপনার যা মনে হবে, আমি কী বলবো, আপনার যদি মনে হয় করা উচিত। তা উনি আগে থেকেই বোধহয় বলেছিলেন যে এই ভেবে যে বোধহয় অনেকে এটা নিয়ে বোধহয় অনুরোধ করতে পারে, যেটা অপ্রাসঙ্গিকও হতে পারে। তো তারপরে অবশ্য উনি মানে যাই হোক কথা বলতে বলতে রবীন্দ্র নাটকের সংলাপ আমার বোধগম্যতার বাইরে, ওটা আমি বলবো না, কিন্তু উনি ওই প্রহর শেষে আলোয় রাঙা সেদিন স্বপ্ন ওটা বললেন, বলে তারপরে আরো অনেক কিছুই আবৃত্তি দু চার লাইন করে প্রসঙ্গ অনুসারে চার অধ্যায় নাটকে ছিল। তো সে এখনো ভুলতে পারি না, কানে বাজে, মানে চোখের সামনে আমি সেকেন্ড রোতে বসে দেখেছিলাম, আমার এখনো মনে আছে। তো খুবই মানে সৌভাগ্যের কথা, সেটা সত্যি তাই। তখন আমরা সব আপনি পরে শম্ভুবাবু বহুরূপী থেকে বেরিয়ে গেছেন তখন, কিন্তু রেপার্টরি থিয়েটারে অন্য নাট্য দলগুলোর সঙ্গে মিলিতভাবে যে প্রযোজনা হচ্ছে, তার মধ্যে মুদ্রা রাক্ষস নাটকে চাণক্য করেছিলেন। মুদ্রা রাক্ষসের গল্প আমি এত শুনেছি ছোটবেলায়, এবং
অকেশনটা মনে নেই, সম্ভবত বহুরূপীর 25 বছর বা এরকম কিছু উপলক্ষে একটা ওই সম্মিলিতভাবে একটা শো হয়েছিল, মানে সব দলের যারা হেড তারা এসেছিলেন। তাতে মুদ্রা রাক্ষসে উনি চাণক্য আর অজিতেশ বাবু চন্দ্রগুপ্ত হয়েছিলেন। আর আরও সবিতাব্রত দত্ত ভুল বললাম, রক্তকরবী হয়েছিল একটা কম্বাইন্ড শোতে। তাতে অজিতেশ বাবু সর্দার হয়েছিলেন আর বিশু পাগল হয়েছিলেন সবিতাব্রত। আর বাকিরা তো মানে উনি সবিতাব্রত দত্ত পরে বহুরূপীতে করেওছেন। প্রথমে বহুরূপীর রক্তকরবীতে করেছেন দেবব্রত বিশ্বাস, হ্যাঁ শুনেছি আমি, হ্যাঁ। তারপর করেছেন সবিতাব্রত দত্ত, তারপর শোভেন মজুমদারই বেশি শো করেছেন ওদের রক্তকরবীতে। না, আমি অন্য একটা কথা জানি, ওই মুদ্রা রাক্ষসের চাণক্য চরিত্রে আপনি দেখেছেন? হ্যাঁ, তো উনি ওই আপনি যেটা বললেন তখন উনি বহুরূপী ছেড়ে ওই কোন একটা অর্গানাইজেশনের একটা কোনো চ্যারিটি শো হয়েছিলেন। সেটা আমাদের এক পরিচিত দাদা অরিজিৎ গুহ, উনি ছিলেন মেইনলি, নামটা ভুলে যাচ্ছি নাট্যদল, ওদের হয়ে করেছিলেন। ওই একটাই আমার জ্ঞানত আর কি বলছি, ওই শোটাই মনে আছে। তো ওইটা একটা শো করেছিলেন, একটাই শো কি দুটো শো, যেটার জন্য সারা রাত্রি লাইন পড়েছিল। তো মুদ্রা রাক্ষস ওটা আমি দেখেছি, এবং মানে সে কি যে অবসরণীয় জিনিস, মানে সে যেটা দেখেছি জানে না। এবং ও মানে অত্যন্ত সৌভাগ্যবান বলবো আমি, ওদের রুদ্রদা মুদ্রা রাক্ষসের রোলটা করছেন, আর উনি তো চাণক্য। আর সমস্ত নাটকটা উনি করতেন চশমা খুলে, আর ওনার তো খুব হাই পাওয়ার, -10 না কত। তো আমি শুনেছি উনি নাকি স্টেপ মেপে চলতেন, মানে অভিনয়টা পুরোটা করতেন স্টেপটা মেপে, মানে যেহেতু উনি পরিষ্কার দেখতে পাচ্ছেন না হয়তো 10-12 বছরের বেশি, তো ওই স্টেজের সামনে বসে আছেন এরকমভাবে। আমিও খুব কাছ থেকে 3rd 4th রো থেকে দেখেছি। তো ওটা আমার মনে আছে খুব ভালোভাবেই, এটা বোধ হয় 79 হবে, খুব যদি ভুল না করি 79। তো দেখেছি মুদ্রা রাক্ষস। আমার একটা কথা খালি মনে আছে, তার অনেক পরে 90 সালে বোধ হয় হাবিব তানভীর একবার ওনার দল নিয়ে এসেছিলেন চরণদাস চোর না, মানে আরো অনেক নাটক ছিল, মানে উনি এসেছিলেন। তা উনি তখন একটা মুদ্রা রাক্ষসের ওই নাটকটাই মানে ওনার মারাঠি বা হিন্দি বা কিছুতে একটা অনুবাদ করে ওটা করেছিলেন, মানে সেই শোটা নিয়ে এসেছিলেন। আমার মনে আছে মধুসূদন মঞ্চে হয়েছিল শোটা, সেটা আমি দেখতে গেছিলাম জাস্ট মানে কিউরিওসিটি। তো হাবিব তানভীর নিজে স্টেজে দাঁড়িয়ে বললেন যে আমরা এই শোটা মানে এই নাটকটা চুজ করেছি সব জায়গায় আমরা দেখিয়েছি এবং লোকে খুব ভালোই বলেছে। তো কলকাতায় এসে আমার খুব মানে কি বলবো, একটা নার্ভাসও লাগছে, খুব কিন্তু ভাব হচ্ছে যে এখানে যারা আছেন তারা শম্ভুবাবুর চাণক্য দেখেছেন। হাবিব তানভীর এটা বলেছিলেন, আমার মনে আছে যে ভারতবর্ষের নাটকের ইতিহাসে শম্ভুবাবুর চাণক্য প্রবাবলি ইজ দ্য বেস্ট ক্যারেক্টার এভার প্লেড। তো তার শহরে তার নাটকে তার চরিত্রটা আমি সাহস করে করছি, এটা একটা আমার ধৃষ্টতাও বলতে পারে, কিন্তু ওইটা মনে রেখে দেখবেন না, ঠিক আমরা কিছুই নয়। তো সেই হ্যাঁ, তা বহুরূপী নাটকের একটা বিশেষ ঘরানা ছিল, সেটা শুধু রবীন্দ্র নাটকের ক্ষেত্রে নয়, ওরা যখন গ্রিক নাটক করেছেন রাজা অদিপাল বা বাদল সরকারের নাটক করেছেন, একটা অন্যরকম ছিল। আপনি উৎপল দত্তের নাটক তত বেশি দেখেননি, পরের দিকে দু একটা তীরের তরল, কিন্তু সেটাও তো অন্যতম একটা মাইলস্টোন একদম। আর তারপরে ওই একদম আরো অনেক পরে নামটা ভুলে যাচ্ছি আমি, ওর মেয়ে তখন অভিনয় করতে, সেটা দুর্বাবু নিজে বোধহয় অভিনয় তখন করতেন না। সদাগরের না ওই একটা একটু পলিটিক্যাল নাটক আর কি। আচ্ছা, নামটা মনে পড়ছে না। না, ওনার নাটকটা আনফর্চুনেটলি আমি খুব বেশি দেখি। তা আমি ওই সময় 70-এর দশকেই গ্রুপ থিয়েটারে একেবারে নতুন ধরনের নাটক নিয়ে এলো চেতনা, বিশেষ করে মারিচ সংবাদ তো আরেকটা নাট্য দর্শকের কাছে একটা নতুন অভিজ্ঞতা। তাতে কি মনে হয় যে রুচিগত এই যে
ভিন্নতাটা, এটা কোনো সমস্যা হয়েছিল বাড়ির সংবাদ উপভোগের ক্ষেত্রে? তো আমার চোখে তো একদমই নয়। রবীন্দ্র নাটকের একটা অন্য যেমন রবীন্দ্রনাথ ভালো লিখেছেন বলে জীবনানন্দ খারাপ লাগবে এমন তো কোনো কথা না, কিন্তু তফাৎ তো আছে। ওনার একটা অন্যরকম, উনি যে যুগের মানুষ সেই অনুভূতি বা তো। আর রবীন্দ্রনাথ তো খুব নাটক বিরাট সংখ্যায় লেখেন, মানে যা শুধু হয়েছে 2-4টি নাটক। কিন্তু আমার মনে হয় যে এটা খুব ওয়েলকাম যে আমাদের পরে গ্রিক নাটক হোক বা অন্য নাটক, যে নাটকই আমাদের, এবং সেটা যে অন্যরকম, হ্যাঁ সেটা বৈচিত্র্যটা খুব ওয়েলকাম, খুবই ওয়েলকাম। এবং তা নাহলে একটা দিগন্ত খুলতো না। ঠিক, অজিতেশ বাবুরা একটা দিগন্ত খুলেছিলেন, অনুবাদ নাটক করলেন, যেমন অসাধারণ মানে অ্যাডাপ্টেশন। তো পরের দিকে তো সবাই নান্দিকার করলো, আরো অনেকেই করেছেন, তবে বহুরূপী আর নান্দিকার মিলে ম্যাক্সিমাম মানে সাকসেসফুল নাটক মনে পড়ে আর কি। তার মধ্যে অনুবাদ করে বা অ্যাডাপ্টেশন করে প্রচুর ভালো ভালো নাটক আছে। বাড়ির সংবাদে জগন্নাথ, এই দুটো মনে আছে খুবই ভালো। তারপরে ওই সময়কার আরেকটি নাটকও খুবই ভালো প্রযোজনা ছিল চেতনার, কিন্তু সেটা ওরা বেশি শো করেননি, রামযাত্রা। সেটাও অরুণ মুখোপাধ্যায়ের নিজের নাটক, কিন্তু সেটা বেশি শো করেননি। যেমন আরেকটা নাটকও চেতনা খুব যত্ন করেই তুলেছিল, স্পার্টাকাস, কিন্তু সেটা বেশি শো করেননি। খুব সম্ভবত আমার শোনা কথা বলছি যে দর্শকের মানে দর্শক পাওয়ার সমস্যা নেই, মানে দর্শক এই নাটকগুলোকে সেভাবে নেয়নি, ফলে ওরা এই নাটকগুলো। আমার নিজের মন খুব পরিষ্কার মনে নেই সেটা কী কারণে। মানে আমি 80 সালে কাজে যোগ দিই, আমার নিজেদের ব্যবসার কাজ। তো ওই 82-83 সালের পর থেকে একটু মানে নাটক দেখাটা কমে আসে, মানে কাজের ব্যস্ততা যাই কিছু, মানে আরও অনেক কিছু অন্য জিনিসও ছিল, মানে গান শোনা, ক্লাসিক্যাল মিউজিক এইসবের একটু শখ ছিল। তো সেই সব করতে কি সামাও নাটক দেখাটা কমে গেল। এবং কমে যাওয়াটা মুখ্য একটা হয়তো বড় কারণ যে এই অজিতেশ বাবুরা সরে গেলেন, মানে খানিকটা, বা অন্য নাটক দল ছিল হয়তো, অনেক শো হয়েছে, সেই সময় করে দেখার সুযোগ হয়নি। এই প্রসঙ্গে একটা কথা বলি, খুব মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে আমাদের তো একটা বড় সংস্থা, তো প্রায় ধরুন ফ্যাক্টরিতে আমাদের 400 লোক কাজ করে, তার মধ্যে 300 কর্মী পর্যায়ে, বাকিরা অফিসার। তো এদের মধ্যে প্রচুর মানুষ ছিলেন যারা খুবই সংস্কৃত মনস্ক এবং ভালো মোটামুটি পড়াশোনা জানা, এবং বিশেষ করে নাটকের জগতের সঙ্গে যুক্ত এরকম বহু লোক ছিল, মানে অন্তত 10-12 জন বেশ ভালো রকম। তার মধ্যে একজন তো বহুরূপীর সঙ্গেও ছিলেন, একজন না, 2 জনই। তো আমি একটা জিনিস দেখেছি সেই সময়, যেহেতু মানে ওরা জানতেন যে আমি নাটকটা ভালোবাসি, এরকম অনেকবার হয়েছে ওরা নিজেরা টিকিট কেটে এনে আমাকে এসে দিয়ে বলছে, স্যার এটা ভালো হয়েছে, এই শনিবার টিকিট আপনারা বৌদি 2 টিকিট দিয়ে দেখবেন। মানে আমি চোখে জলে আপনার, মানে এত ভালো। তো আমি সেইভাবে মানে 5-6টা নাটক দেখেছি ওদের দেওয়া টিকিটে বা আমন্ত্রণপত্র, যাই হোক। তো বা কোনো বন্ধু হয়তো এসছে টিকিট নিয়ে সেরকম। কিন্তু এটা খুব তখনও ছিল, মানে থেমে কোনো দিনই যায়নি বাইরে, কিন্তু একটু ঢিমে হয়েছিল বোধ হয় 80 দশকের মাঝখান থেকে। আমার নিজের কথাবার্তা